এক ধনী বাবার বখাটে ছেলে যে বৃদ্ধকে গরিব ভেবে সবার সামনে অপমান করছিল, আসলে সেই বৃদ্ধ কোনো গরিব ছিলেন না, বরং তিনি এমন একজন বড় মানুষ ছিলেন যার কথা কেউ কল্পনাও করেনি। তারপর যখন তার সত্যতা প্রকাশ পেল, তখন এমন কিছু ঘটল যে সবার হুঁশ উড়ে গেল। সকাল 11টা বাজে। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেল ডিম্পিয়ারিয়াল ব্রু হাউস ক্যাফের ঠিক মাঝখানে সবচেয়ে বড় টেবিলে আরিয়ান বসেছিল। বয়স খুব বেশি হলে 25-26, দামি সাদা শার্ট যার দাম কোনো সাধারণ মানুষের মাসের বেতনের চেয়েও অনেক বেশি ছিল, এবং হাতে ঝকঝকে ঘড়ি যা শুধু সময় নয়, তার হাইসিয়াতও দেখাচ্ছিল। আরিয়ান শুধু কফি পান করতে আসেনি, সে এখানে তার সাফল্যের তামাশা দেখাতে এসেছিল। তার চারপাশে বসা বন্ধুরা বা বলা যায় চাটুকাররা তার প্রতিটি কথায় এমনভাবে মাথা নাড়ছিল যেন তাদের গলায় কোনো স্প্রিং লাগানো ছিল। দেখো বন্ধুরা, আরিয়ান কফির কাপ জোরে টেবিলে রেখে বলল, আমরা শুধু একটা প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা একটা বিপ্লব বিক্রি করছি। মার্কেটকে ঝাঁকিয়ে দেব। ইনভেস্টররা তো আমার পিছনে পড়ে আছে, বলছে যত টাকা লাগবে নাও, শুধু তোমার কোম্পানিকে এগিয়ে নাও। তার কণ্ঠ এত জোরে ছিল যে আশপাশে বসা লোকেরা চাইলেও তা অগ্রাহ্য করতে পারছিল না, যেন কোনো রাজা তার নকরদের হুকুম দিচ্ছে। বন্ধুদের মধ্যে একজন বলল, বাহ আরিয়ান ভাই, তুমি তো ছড়িয়ে দিয়েছ। আরিয়ান বলল, বস, এবার তোমার কোম্পানির নাম প্রত্যেকের মুখে মুখে থাকবে ভাই। আরিয়ান হাসল। তার হাসিতে বিনয় ছিল না, ছিল অহংকার। এই সময় ক্যাফের দরজা আস্তে করে খুলল এবং তখনই একজন বৃদ্ধ একেবারে সাধারণ পোশাকে ভেতরে প্রবেশ করলেন। বৃদ্ধ, যার নাম ছিল জগদীশ প্রসাদ, আস্তে আস্তে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। কাউন্টারের পিছনে তরুণ বারিস্তারা মেশিন নিয়ে ব্যস্ত ছিল। তিনি আস্তে করে বললেন, বাবা, একটা ফিল্টার কফি পাওয়া যাবে? ছেলেটি মাথা না তুলে মেশিন চালাতে চালাতে বলল, আঙ্কেল, লাইন আছে, অপেক্ষা করুন। জগদীশ প্রসাদ চুপচাপ একপাশে দাঁড়িয়ে গেলেন। তার চোখে কোনো অভিযোগ ছিল না। তিনি দেখছিলেন যে লোকেরা কফির চেয়ে তাদের ফোন এবং ল্যাপটপের সঙ্গে বেশি প্রেম করছে, আর কথা বলার চেয়ে দেখানোর মধ্যে বেশি ব্যস্ত। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট হয়ে গেল, কেউ তার দিকে তাকাচ্ছিল না। লোকেরা আসছিল, যাচ্ছিল, আর সেই বৃদ্ধ চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর আরিয়ান তার দিকে তাকাল এবং জোরে বলল, ও কাকা, মেনু বুঝতে পারছেন নাকি? হিন্দিতে ছাপিয়ে দেব? দেখুন, এখানে চা সমোসা বিক্রি হয় না। এই কথা শুনে পুরো ক্যাফে হাসির হট্টগোলে মেতে উঠল, কিন্তু জগদীশ প্রসাদের চোখে কোনো রাগ ছিল না। কাউন্টারের পিছনে দাঁড়িয়ে থাকা কিরণ এসব দেখছিল। 20-22 বছরের এই মেয়েটি গত আধ ঘন্টা ধরে আরিয়ান এবং তার বন্ধুদের দামি নখরা ভরা অর্ডার পূরণ করছিল। জগদীশ প্রসাদকে দেখে তার মনে তার দাদুর ছবি ভেসে উঠল এবং তাদের মনে করে তার চোখ ভিজে গেল। সে গভীর নিঃশ্বাস নিল এবং জগদীশজির কাছে গিয়ে বলল, স্যার, দুঃখিত, আপনাকে অপেক্ষা করতে হলো। বলুন, আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি? জগদীশজি হাসলেন। একটা ফিল্টার কফি মা, যদি থাকে। কিরণ বলল, ফিল্টার কফি তো নেই, তবে আমি আপনার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি। আরিয়ান আবার চেঁচিয়ে উঠল, ফিল্টার কফি? এটা কি কোনো মাদ্রাজি হোটেল মনে হচ্ছে? কিরণ, আমার শেক তাড়াতাড়ি নিয়ে এসো, এই চ্যারিটি কেসদের জন্য সময় নষ্ট করিস না। কিরণের মুখ রাগে লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে নিজেকে সামলাল এবং জগদীশজির জন্য কফি এনে তার টেবিলে রাখল। স্যার, আপনার কফি? জগদীশজি কফি নিয়ে হেসে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? জি, কিরণ। কিরণ হেসে বলল, খুব সুন্দর নাম। কতদিন ধরে এখানে কাজ করছো? 6 মাস ধরে স্যার। বাড়ির একটু অসুবিধা আছে, তাই এসব করতে হচ্ছে। জগদীশ প্রসাদ মাথা নাড়লেন। মা, এত অল্প বয়সে এত দায়িত্ব, তোমার মধ্যে অনেক সাহস আছে আমার লক্ষ্মী। ওদিকে আরিয়ানের নাটক আরও বেড়ে গেল। সে ফোনে জোরে জোরে বলছিল, হ্যাঁ মিস্টার বর্মা এবং সিংহানিয়া এখনই চলে আসবেন। তারা জানেন ইউনিকর্ন কেমন দেখতে। মিটিংয়ের পর ফান্ডিং ফাইনাল। তার কথা শুনে পাশে বসা কিছু লোক প্রভাবিত হচ্ছিল। তারপর ঠিক 12টার সময় দরজা খুলল। দুজন লোক ভেতরে এলেন। বয়স 50-এর বেশি, কিন্তু ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী যে সবার দৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে তাদের দিকে উঠে গেল। চমৎকার স্যুট, স্থির ভঙ্গি। ক্যাফের ম্যানেজার নিজে তাদের কাছে ছুটে গেল। আরিয়ানের মুখ ঝকঝকে উঠল। সে শার্ট ঠিক করল, চুল ঠিক করল এবং হেসে এগিয়ে গেল। এবার দেখো, সে বন্ধুদের বলল। কিন্তু সেই দুজনের দৃষ্টি আরিয়ানের ওপর স্থির হল না। তারা সোজা ক্যাফের সেই কোণের দিকে তাকালেন যেখানে জগদীশ প্রসাদ বসেছিলেন। প্রথমে তাদের চোখে অবাক ভাব ফুটল, তারপর গভীর সম্মান। দুজনেই সময় নষ্ট না করে সেই সাধারণ টেবিলের দিকে পা বাড়ালেন। প্রতিটি দৃষ্টি সেই দৃশ্যের উপর স্থির হয়ে গেল।
মিস্টার বর্মা এবং মিস্টার সিংহানিয়া দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সাধারণ খদ্দরের কুর্তা পায়জামা পরা একজন বৃদ্ধের সামনে দাঁড়িয়েছিলেন। মিস্টার বর্মা নম্রভাবে বললেন, স্যার, যদি আপনি অনুমতি দেন আমরা বসতে পারি। জগদীশ প্রসাদ কফির কাপ নামিয়ে রেখে হালকা হাসলেন। আরে বর্মা, তোমার কবে থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ল? বসো। সিংহানিয়া, তুমিও এসো। দুই বিনিয়োগকারী সেই সাধারণ টেবিলে বসে গেলেন। তাদের আচরণ এমন ছিল যেন শিষ্য তার গুরুর সামনে বসছে। আরিয়ান এসব দেখছিল। তার রক্তে রাগ আর জ্বালার মিশ্রণ ছড়িয়ে পড়ল। তার পক্ষে এটা অসম্ভব ছিল যে দুই মহারথীর সঙ্গে সে দেখা করতে এসেছিল তারা তাকে অগ্রাহ্য করে অন্য কারো টেবিলে বসে যাবেন। সে মুখ সামলানোর চেষ্টা করল, হাসি পড়ে নিল এবং আত্মবিশ্বাসের অভিনয় করে তাদের দিকে এগিয়ে গেল। মিস্টার বর্মা, মিস্টার সিংহানিয়া, সে হাত বাড়িয়ে বলল, আমি আরিয়ান, কানেক্ট ওএনএল-এর ফাউন্ডার। আমার মনে হয় আমাদের মিটিংয়ের সময় হয়ে গেছে। বর্মা তার দিকে তাকালেন, কিন্তু যেভাবে কেউ রাস্তায় পড়ে থাকা পাথরের দিকে তাকায়। মিটিং? তাদের কণ্ঠে ঠান্ডা ভাব ছিল। আমরা আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আগেই বসে আছি। তারা দৃষ্টি ফিরিয়ে নিলেন এবং আবার জগদীশ প্রসাদের দিকে তাকালেন। আরিয়ানের মুখ তেতো হয়ে গেল। সে ভীষণভাবে আঘাত পেল, কিন্তু হার মানতে প্রস্তুত ছিল না। সে আবার বলল, স্যার, হয়তো আপনারা এই কাকাজিকে ছিলেন, কিন্তু আপনারা এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার স্টার্টআপ 50 কোটির মূল্যায়নে দাঁড়িয়ে আছে। তার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই জগদীশ প্রসাদ আস্তে করে বললেন, মূল্যায়ন 50 কোটি? বাহ! তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে একটা অদ্ভুত ওজন ছিল। বাবা, যে গাছের শিকড় মাটিতে থাকে না সে একটা ছোট ঝড়েও উপড়ে যায়। তোমার মূল্যায়ন হয়তো কাগজে থাকতে পারে, কিন্তু তোমার নিয়তে আমি পোকা দেখছি। তার কথাগুলো হাতুড়ির মতো পড়ল। ক্যাফে বসা লোকেরা শিউরে উঠল। আরিয়ান তেলে বেগুনে জ্বলে উঠল। সে তার ধৈর্য হারিয়ে ফেলল। আপনি কে আমাকে উপদেশ দেওয়ার? 100-200 টাকার কফির জন্য এখানে বসে আছেন আর আমাকে ব্যবসা শেখাচ্ছেন? আপনি কি জানেন আমি কে? এবার মিস্টার সিংহানিয়া হেসে উঠলেন, কিন্তু সেই হাসি ছিল ব্যঙ্গে ভরা। এই যুবক জিজ্ঞাসা করছে, আপনি কে জেপি স্যার? তিনি আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি 50 কোটির মূল্যায়নের কথা বলছো। এই মানুষটি প্রতি বছর তার চেয়ে অনেক বেশি দান করে দেন। তুমি তাকে কাকা বলছো? ইনি জগদীশ প্রসাদ, কিং মেকার। আমরা এমন বিনিয়োগকারীরাও আমাদের তিজোরি খোলার আগে এর দরজায় উপদেশ নিতে আসি। পুরো ক্যাফে স্তব্ধ হয়ে গেল। আরিয়ানের মুখের রং উড়ে গেল। তার কপালে ঘাম ঝরতে লাগল। বন্ধুরা, যারা কিছুক্ষণ আগে তার প্রশংসা করছিল, এখন চেয়ারে গুটিয়ে যেতে লাগল। জগদীশ প্রসাদ গভীর নিঃশ্বাস নিলেন। তুমি জিজ্ঞাসা করলে না আমি কে? আমি সেই ক্রেতা যে জিনিসের গুণমানের আগে বিক্রেতার চোখে সত্যটা খোঁজে। আমি সেই বিনিয়োগকারী যে ব্যালেন্স শিটের আগে ফাউন্ডারের চরিত্রের শিট পড়ে। আর আজ এখানে এসে আমি হতাশ হয়েছি। তার চোখ আরিয়ানের ওপর স্থির ছিল। তোমার মতো ছেলেরা স্টার্টআপকে পরিশ্রম আর উদ্ভাবনের প্রতীক নয়, অহংকার আর দেখানোর প্রতীক বানাচ্ছে। তোমার মনে হয় দামি ঘড়ি, ভারী কথা আর অন্যকে ছোট করে দেখানোই সাফল্য? না বাবা, মানুষ বড় হয় তার পরিশ্রম, নিয়ত আর মানবিকতার দ্বারা। তিনি থামলেন এবং বললেন, তুমি সেই মেয়েটির অপমান করেছ যে এখানে সততার সঙ্গে কাজ করছে। যে মানুষ তার কর্মচারীর সম্মান করতে পারে না, সে গ্রাহকের কি করবে? তোমার বিনিয়োগের প্রস্তাব আমি এখানে এখনই বাতিল করছি। পুরো ক্যাফে নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান পাথরের মতো জড় হয়ে গেল। জগদীশ প্রসাদ আস্তে করে বললেন, কিরণ মা, একটু এদিকে এসো। কিরণ কাঁপতে কাঁপতে তার টেবিলে এলো। তিনি হেসে বললেন, ভয় পেও না মা, তোমার সত্যতা আর পরিশ্রম আমি দেখেছি। যদি আজ আমি তোমার সাহায্য না করি তাহলে মানবিকতার কোনো মূল্য থাকবে না। তুমি এখনই আমাকে বলেছিলে না তুমি একটা ছোট হোটেল খুলতে চাও? জি, কিন্তু আমার কাছে এত টাকা নেই যে খুলতে পারি। জগদীশ প্রসাদ ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়লেন। এটা আমার নম্বর আর অফিসের ঠিকানা। কাল সকালে এসে দেখা করো। টাকার কোনো চিন্তা করো না। কিরণের হাত কাঁপছিল। সে ভয়ে ভয়ে সেই ছেঁড়া কাগজ নিল। তারপর জগদীশ প্রসাদ টেবিলে 500 টাকার একটা নোট রাখলেন। কফির দাম ছিল মাত্র 100 টাকা, কিন্তু তিনি 5 গুণ রেখে দিলেন। এটা ছিল তার স্টাইল, কারোর ওপর উপকারের বোঝা না রাখা।
তারপর কিরণের মাথায় হাত রেখে বললেন, সাহস রাখো মা, কাল সকালের সূর্য তোমার জীবন পাল্টে দেবে। তার দৃষ্টি আরিয়ানের ওপর পড়ল। তার মুখ থেকে অহংকার মুছে গিয়েছিল, চোখে শুধু শূন্যতা। জগদীশ প্রসাদের চোখে রাগ ছিল না, ছিল আক্ষেপ। যাওয়ার সময় তিনি শেষবার বললেন, সাফল্যের শিখরে পৌঁছানো সহজ, কঠিন হলো সেখানে টিকে থাকা। মনে রেখো বাবা, শিখরে শুধু মানুষের চরিত্র টিকে থাকে, অহংকার নয়। এই বলে তিনি বর্মা এবং সিংহানিয়ার সঙ্গে বাইরে চলে গেলেন। ক্যাফে যেন জাদু ভেঙে গেল। আরিয়ানের বন্ধুরা আস্তে আস্তে সরে পড়তে লাগল। কেউ ফোনে কথা বলার বাহানা করল, কেউ চোখ চুরিয়ে বেরিয়ে গেল। ম্যানেজার, যে তাকে সবচেয়ে বড় ভিআইপি মনে করছিল, এখন তার টেবিলের দিকে তাকাতেও চাইল না। আরিয়ান একা রয়ে গেল, তার ভাঙা সাম্রাজ্যের পরাজিত বাদশাহ। সেই রাতে শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। কিংমেকার জেপি সবার সামনে আরিয়ানকে প্রত্যাখ্যান করেছেন। সকাল হতেই আরিয়ানের বিনিয়োগকারী হাত গুটিয়ে নিল। কো-ফাউন্ডার ইস্তফা দিল। ফোন বেজে চলল, কিন্তু এখন কেউ ফান্ডিং দেওয়ার জন্য নয়, টাকা ফেরত চাওয়ার জন্য ফোন করছিল। 50 কোটির মূল্যায়ন 24 ঘন্টায় ধুলোয় মিশে গেল। এই সকালে কিরণ দেওয়া ঠিকানায় পৌঁছে হতবাক হয়ে গেল। না কোনো বড় বিল্ডিং, না কাচের দেওয়াল, একটা শান্ত বাংলো, যার বাইরে পিতলের পট্টিতে লেখা ছিল শান্তি। কিছুক্ষণ পর জগদীশ প্রসাদ সেখানে এলেন। তিনি কিরণকে দেখে বললেন, ভেতরে এসো মা, তোমারই অপেক্ষায় ছিলাম। তিনি তাকে টেবিলে বসালেন। 2 ঘন্টা ধরে কথা হলো। তারপর তিনি সেক্রেটারিকে ডেকে নির্দেশ দিলেন। আধ ঘন্টার মধ্যে শহরের বড় বড় ফাইন্যান্স এবং মার্কেটিং বিশেষজ্ঞরা সেই ঘরে ছিলেন। কিরণ, যে কাল পর্যন্ত কাপ তুলছিল, আজ ব্যবসার পরিকল্পনা তৈরি করছিল। 6 মাস পর শহরের একটা শান্ত রাস্তায় একটা ছোট্ট সুন্দর হোটেল খুলল, নাম মায়ের রান্নাঘর। এই হোটেল খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। স্বাদের জন্য তো ছিলই, কিন্তু সবচেয়ে বেশি আপনত্বের জন্য। কিরণ এমন লোকদের কাজে নিয়োগ করল যাদের সত্যিই প্রয়োজন ছিল। তার একটা নিয়ম ছিল, রাতে বাকি থাকা খাবার অনাথাশ্রমে যাবে। এক সন্ধ্যায় যখন কিরণ গ্রাহকদের সঙ্গে হেসে কথা বলছিল, দরজায় একটা গাড়ি থামল। জগদীশ প্রসাদ ভেতরে এলেন। লাঠির সাহায্য নিয়েছিলেন, কিন্তু মুখে সেই হাসি। কিরণ এগিয়ে গিয়ে তার পা ছুল। মা, তিনি বললেন, এখন তুমি নিজে অন্যদের সুযোগ দেবে, এটাই আসল সাফল্য। কিরণের চোখ ভিজে গেল। সে উপলব্ধি করল যে কখনো কখনো জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয়, বরং কারো বিশ্বাস।